নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা, চলে আসলাম তোমাদের কাছে আজকে একটি না, আজকে কিন্তু দুটি ঘটনা, দুটি এমন পার্সেন্ট ঘটনা পাঠায়। আজকে দুজনেরই কিন্তু সাইড থেকে ঘটনাগুলো একই রিলেট করবে। পুরো ঘটনাটা শুনতে গেলে শুরু থেকে শেষ পর্যন্ত শোনো, বেশি কথা আগে বলবো না, সোজা ঘটনায় যাব। তবে যাবার আগে সবাইকে বলবো শুভ অক্ষয় তৃতীয়া, সবার জীবন শুভ হোক, অক্ষয় হোক, সবাই খুব ভালো থেকো, শুভেচ্ছা জানিয়ে আজকের ঘটনাটা প্রথম আমাকে যিনি পাঠান, উনি কিন্তু আজকে ঘটনার মধ্যে ওনার নাম, ওনার পরিচয় কিন্তু হাইড থাকবে। কারণ উনি কলকাতার একটা জনপ্রিয় হসপিটালে কাজ করে। আজকে তার জন্য এখনো পর্যন্ত কিন্তু উনি সেই হসপিটালে কর্মরত, যার কারণে আজকে কিন্তু ওনার নাম, ওনার পুরো পরিচয়টা হাইড রেখে আজকে ঘটনাটা বলবো। আমরা অনেকেই আছি, আমরা ভূত প্রেত এই জিনিসগুলোকে একটা গল্পর ছলেই ধরি। অনেকে আছি আমরা বলে থাকি যে ভূত প্রেত আত্মা বলে কোনো জিনিস হয় না। মানুষ থাকে, মানুষ মারা যাওয়ার পর তাকে পুড়িয়ে দিক, তাকে মাটিতে দিক, তাকে কবর দিক, যেটাই করুক না কেন, তারপর তার অস্তিত্ব শেষ হয়ে যায়, এইটা অনেকে বিশ্বাস করে। কিন্তু আজকে আমাদের যে ম্যাডাম ঘটনাটা শেয়ার করে, উনি কিন্তু বিস্তারিতভাবে একদম টুকরো টুকরো করে বুঝিয়ে দেয় যে না, মানুষের কিন্তু মৃত্যুর পর আত্মা থাকে। তো চলো আজকে আমাদের ম্যাডামের মতো করে তোমাদের সাথে ঘটনাটা শেয়ার করব। আমাদের ম্যাডাম বলে, আমি কলকাতার খুব নামি একটা হসপিটালে কর্মরত প্রায় 27 বছর ধরে। আমার ওই হসপিটালে অনেক ছোট ছোট বড় বড় এক্সপিরিয়েন্স আছে। তারই মধ্যে কটা ঘটনা আমি আজকে তুলে ধরবো। আজকে এই ঘটনাটা আমি তোমাদের সামনে সত্যি কথা বলতে প্রেজেন্ট করতে পেরে আমার কোথাও গিয়ে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে। কারণ আমি এরকম অনেক কমেন্টস পাই, যারা তোমরা বলো যে এইসব ভূত প্রেত এইসব কোনো জিনিস হয় না, এগুলো বাজে কথা। আমি দেখো কাউকে গিয়ে একদম মনে কিন্তু গেতে গেতে বসিয়ে দিতে পারবো না যে হয়। এবার যারা ভুক্তভোগী তারা বুঝবে। যেরকম আমি, আমার কষ্ট করা বাড়ি, নিজে হাতে তৈরি করা একটা বাড়ি, নিজের সন্তানের মতো করে বাড়িটাকে মানে কি বলবো সাজানো গোছানো, বাড়িটাকে মানে তৈরি করা। হ্যাঁ, ইট পাথর আমি হয়তো গাঁথিনি, কিন্তু তারপরেও তো বাড়িটাকে নিজের মতো করে মনের মতো করতে হয়। সবকিছু করার পরে সেই বাড়িটা জলের দামে বিক্রি করে দিয়ে আমি কেন চলে আসবো অন্য জায়গায়? কেন চলে যাব যেখানে আমার নিজের একটা মাতার থাকার জায়গা নেই, সেই মাতার বাসস্থানটাকে ছেড়ে? এমনও কোনো কোনো জিনিস থাকে যাদের সাথে ঘটে, তারা জানে। আজকে আমাদের ম্যাডাম বলেন, জানো আমি 27 বছর ধরে ওই হাসপাতালে কাজ করি। আগে ছিলাম আমি আয়া, এখন আমি নার্স। তো আমার এক্সপিরিয়েন্স অনেক আছে। তার মধ্যে আমি কতগুলো ঘটনা বলি। সেটা হচ্ছে, যখন আমি প্রথম প্রথম ওখানে যাই হসপিটালে, আমার যারা সিনিয়র ছিল, আয়া সিনিয়র দিদিরা, সিনিয়র নার্স যারা ছিলেন, ডক্টর ছিলেন, সবাইকে না দেখে আমার না ভয় লাগতো। আমি ভাবতাম মানুষগুলোকে দেখে আমার ভয় লাগে, আমি এখানে কাজ করব কি করে, আমি মানুষকে সেবা করব কি করে, কি করে করব? প্রথম কথা আমার খুব ভয় লাগতো। কারণ আমরা ছোটবেলা থেকে সবাই জানি যে হসপিটালে ভূত থাকে। আমরা সবাই জানি এটা, কিন্তু এরকম কেউ নেই ছোট বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত জানে না যে হসপিটালে ভূত থাকে। কারণ হসপিটালে যেরকম জন্ম হয়, হসপিটালে কিন্তু সেরকম মৃত্যুও হয়। তাই জন্য আমরা জানি যে জন্ম মৃত্যু যেখানে আছে, তার মাঝখানেও কিন্তু একটা ফাঁকা জায়গা পড়ে থাকে। মৃত্যুর পর তার আত্মাগুলো, সেগুলো কোথায় যাবে? দেহটাকে তো আমরা তুলে নিয়ে চলে যাই, ফ্যামিলিকে পরিবারকে দিয়ে দিচ্ছি, তারা নিয়ে গিয়ে সৎ কাজ করে দিচ্ছে। কিছু আত্মা কিন্তু হসপিটালে সেই কষ্ট, সেই যে চিৎকার, সেই যে যন্ত্রণা, যেই কদিন তারা হসপিটালে থেকে রীতিমতো ভোগে, তাদের আত্মা কিন্তু ছেড়ে যায় না, তাদের আত্মা হসপিটালে অনেক থাকে। এবার আমি বলি, আমি যখন প্রথম প্রথম যাই, তখন আমার যারা সিনিয়র ছিলেন আমাকে অনেক অনেক করে তারা ট্রেনিং দিত।
বোঝাতো যে এরকমভাবে কাজ করবি, এরকমভাবে চলবি, এরকমভাবে করবি, সব কিছু বুঝিয়ে দিত। তো কাজটা বেসিক্যালি তারা শেখাতো, কিন্তু নিজেকে সাহস করে যে রাতের বেলা যখন নাইট ডিউটি পড়তো তখন কিভাবে নিজেকে ট্যাকেল করবো সেটা বুঝতে পারতাম না। তো আমার সাথে যারা কর্মরত অবস্থায় থাকতো তারা আমাকে বলতো একদম ভয় পাবি না, ভয় পাবি না, আরে যাবি, জাস্ট পেশেন্টকে ঘুরে চলে আসবি। আর আজ থেকে 27 বছর আগে না, আমাদের এখন যেরকম এত উন্নতি, এত ডিজিটাল মার্কেট, সব কিছু ডিজিটাল হয়ে গেছে, সব কিছু এত টেকনোলজি এত সুন্দরভাবে আমরা পাই, আজ থেকে 27 বছর আগে ছিল না। এত লাইটের ব্যবস্থাও ছিল না। এখন যেরকম পুরো হসপিটালে যাবে পুরো আলোয় আলো দিনের মতো, কোনো জায়গায় অন্ধকারের কোনো অংশটুকু খুঁজে পাবে না, আগে এরকম ছিল না। তো আমি 27 বছর আগেকারের কিন্তু ঘটনা বলছি। তো তখন হঠাৎ করে রাতের বেলা প্রথম খুব মনে পড়ে নাইট ডিউটি পড়েছে। আমার সাথে দুটো মেয়ে ছিল, আমারই সমবয়সী। ওদেরকে বললাম যে দেখো না, আমার না খুব ভয় লাগছে, আমি নতুন, তারা আমার থেকে অনেকটা অভিজ্ঞ তখন। তারা বলল ভয় পাওয়ার কিছু নেই, অনেক কিছু তুমি এই হসপিটালে রাতে ফিল করবে, তোমার অনেক কিছু মনে হবে, কিন্তু কোনো কিছু তুমি রিয়াক্ট করবে না, তাহলে দেখবে তোমার সাথে সব কিছু স্বাভাবিক। তুমি যদি কোনো কিছুকে রিয়াক্ট করো তাহলে কিন্তু তোমার সাথে অনেক কিছু ঘটে যেতে পারে। আমি তো রীতিমতো শুনে ওদের কথা থরথর থরথর করে কাঁপছি। আবার ভাবছি কি জানি, ভয় দেখাচ্ছে না তো, যদি এরকম হয় ওরা কি করে কাজ করছে। আবার মনে মনে ভাবছি যে না না, ওরা যেটা বলছে সেটা শুনি। তো যাই হোক, কাজে লেগে পড়লাম। 8টার সময় গেছিলাম, রাত্রেবেলা পুরো রাতটা থাকতে হবে। সকাল 8টার সময় আমার কিন্তু ডিউটি শেষ, আবার যাবো রাত্রি 8টার সময়। তো সেরকমভাবেই প্রথম দিনের ডিউটিটা শুরু হয়। বেশ মাঝরাতে 11টার দিকে আমার সাথে যে দুটো মেয়ে ছিল ওরা আমাকে বলল যে চল একবার উপর থেকে আসি ঘুরে। আমি বললাম আবার উপরে যেতে হবে? বললো হ্যাঁ, উপরে তো যেতেই হবে, কারণ উপরে না গেলে হবে না। ওখানে তো সব মহিলারা রয়েছে, তাদের কি সমস্যা আছে, কি লাগবে না লাগবে, কি অবস্থা রয়েছে, এগুলো দেখতে হবে তো, নাহলে সকালবেলা রিপোর্ট হবে, তো রিপোর্ট হলে চাকরি চলে যেতে পারে। তো তারা যেহেতু অনেক আমার থেকে অনেক অভিজ্ঞ, আমি তখন ভাবলাম যে না, তারা ঠিকই বলছে। আর যেহেতু তখন আমি ওদের সমবয়সী, কিন্তু যেহেতু আমার অভিজ্ঞতা কম, তার জন্য ওরা আমাকে তুই তুই করেই বলছে, তো আমার তাতে কোনো সমস্যা নেই। তো তাদের সাথে আমি উপরে যাই। উপরে যেতে দেখলাম কেউ ঘুমাচ্ছে ওয়ার্ডে, মহিলাদের ওয়ার্ড রয়েছে, কেউ ঘুমাচ্ছে, কেউ মা গো বাবা গো করে আর্তনাদ করছে, কেউ বসে রয়েছে, কেউ জেগে রয়েছে, শুয়ে রয়েছে, কেউ কান্নাকাটি করছে। নানা রকম মানুষ, নানা রকম অবস্থায় দেখলাম। সত্যি কথা বলতে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে পুরো। তারপর আমাকে বলল যে চল, সব ঠিক আছে, পেশেন্টদের কোনো অসুবিধা নেই, জাস্ট দেখে নিলাম, এবার চল আমরা নিচে গিয়ে আমাদের যে ছোট্ট ছোট্ট কেবিন ঘর থাকে, আমরা মোটামুটি রাতের বেলা সব ওখানে বসে বসেই ঘুমাই। তো বললো চল ওখানে চলে যাই, গিয়ে এবার আমরা রেস্ট করি, ওরকম সমস্যা হলে রাতে একবার দেখে যাব, অত চাপের কিছু নেই। তো তাদের সাথে নামলাম। এবার নেবে আমরা যার যার মতো একটা রুমের মধ্যে ওই সব আমাদের চেয়ার রয়েছে, ওখানে আমরা চেয়ারের মধ্যে সব জাস্ট ঝিমাচ্ছি বসে। হট করে যেই রুমটার মধ্যে আছি সেই রুমের যে দরজাটা, দরজাটা কিন্তু আমরা লক করিনি, জাস্ট ভেজানো রয়েছে, কারণ আমরা লক করতে পারি না, কারণ আমরা ওখানে তো এমনি জাস্ট বসে রয়েছি, ওখানে ওষুধপত্র তুলো সব কটন টটন থাকে, ব্যান্ডেজ, ওইখানে আমরা বসে আছি। এবার সেখানে কোনো মতে আমরা ভিতর থেকে লক করতে পারি না, ভেজানো রয়েছে। অটোমেটিক্যালি তখন রাত 2:30 বাজে, আমরা সবাই যার যার মতো জাস্ট চোখটা লেগেছে বসে বসেই, দেখছি দরজাটা আপনা আপনি খুলছে, আপনা আপনি আবার বন্ধ হচ্ছে, আপনা আপনি খুলে যাচ্ছে, বন্ধ হচ্ছে। তো আমি তখন তাড়াতাড়ি করে উঠে বসে আমি বললাম এই কে এসছে। আমাকে ঠিক পাশে যে বসেছিল, দুজন ছিল বললাম না ডিউটিতে, আমাকে নিয়ে 3জন। একটা মেয়ে আমাকে সাথে সাথে পায়ের মধ্যে ওর পা দিয়ে ঝরে একটা লাথি মারলো। মেরে আমি যখন ওর দিকে তাকাই তখন আমাকে ইশারা করে বলছে চুপ। তো আমি চুপ করে আবার আস্তে করে বসে পড়লাম। আমি বুঝতেই পারছি না বিষয়টা হচ্ছেটা কি। সমানে ওই
দরজাটা খুলছে বন্ধ হচ্ছে, খুলছে বন্ধ হচ্ছে। আমাকে বলছে চুপ করে থাকবি, তাকাবি না, ইশারা করে বলছে ওদিকে দেখবি না। আমরা তিনজনই অন্যদিকে সবাই নিজেদের মতো নিজেরা করে চুপ করে বসে রয়েছি। ভয় তো প্রচন্ড লাগছে, মানে মনে হচ্ছে আমার হার্ট বেরিয়ে আমার হাতে চলে আসবে, মানে সেই রাতটা আমার লাস্ট। তো যাই হোক, কিছুক্ষণ পর 2-4 মিনিট পর দেখলাম সব কিছু শান্ত হয়ে গেল। তখন আমি উঠে ওদেরকে বলছি যে কি হচ্ছিল, এটা কি হচ্ছিল। বলছি এগুলো হবে, আমি প্রথমেই তোকে বললাম না সব কিছু জিনিস কানে দিবি না, অনেক কিছু হয় হবে। তো যাই হোক, খুব ভয়তে আমি কাটা হয়ে রয়েছি, তখন 2:30 বাজে, খুব ভয়। তারপর আমাকে ওরা বলল যে যা তো একটু জল নিয়ে আয় তো। জল কলটা হচ্ছে ঠিক একদম যেখানে রয়েছি নিচে, ওখান থেকে সোজা গেলে আর একটা আমাদের ব্লাড ব্যাংক পড়ে, ব্লাড ব্যাংকের ঠিক পাশেই একদম দেয়ালের গায়ে লাগানো কল রয়েছে, সেই কল থেকে কিন্তু 24 ঘন্টা জল পড়ে। তো বললো যা ওখান থেকে জল নিয়ে আয়। তা আমি মানে ভয়তে যাবো কি, জলের বোতল ধরে যাবো, থত করে হাত কাঁপছে। তো ওরা বলছে কাজ করবি কি করে, যা নিজের মতো নিজেকে নিয়ে আয়। আর তখন কিন্তু আজ থেকে 27 বছর আগে এত লাইটের ব্যবস্থা ছিল না, যেখানে দরকার সেখানে লাইট দেওয়া, এছাড়া কিন্তু ফাঁকা জায়গাগুলো বেশ অন্ধকার ঘুটঘুট করছে। আর আমাকে যেখানে যেতে হবে ব্লাড ব্যাংকের একদম পিছন দিকটা, ওই কলের কাছে, ওখানে কিন্তু বেশ ঘুটঘুটে অন্ধকার। আমি কোনো রকমে বোতলটাকে নিয়ে মনে জোর করে বেরোই। ঠিক ব্লাড ব্যাংকের যে গেটটা রয়েছে বাইরে, ওই গেটটা তখন বন্ধ, ব্লাড ব্যাংক, ওই গেটটার কাছে আমি চুপ করে দাঁড়িয়ে রয়েছি। মানে আমি ওই পেছনটা ঘুরে যাবার আমার সাহস নেই, আমার কোনো মতে সাহস হচ্ছে না। যাই হোক, আমি মনে মনে দেবতাকে ডাকছি, আমার ইষ্ট দেবতাকে ডেকে আমি জলের মুখটা আগে থেকে খুলে নিয়ে কোনো রকমে গিয়ে মানে ঝপ করে, মানে যা হয় হবে, মানে তখন না শরীরের সর্বস্ব জোর, সাহস, শক্তি ওই জল আনতে আমি বের করে দিই। যাই হোক, জলের বোতলটা কোনো রকমে ভরা হয়, কলটাকে বন্ধ করে আমি ওখান থেকে ব্যাক করে আসছি। ঠিক যখন ব্লাড ব্যাংকের গেটের কাছে যেখানে আমি দাঁড়িয়েছিলাম, ওখানটা যখন আমি এসে ওখানটা লাইট জ্বলছে, ওখানটা আমি দাঁড়াই, তখন দেখছি অটোমেটিক্যালি ওই যে লাইটটা টপ 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 করা শুরু করে দিল। আমি বুঝতে পারছি না, আপনা আপনি জ্বলছে, আপনা আপনি বন্ধ হচ্ছে। আমি ভাবলাম যে এটা তো ঠিক স্বাভাবিক মনে হচ্ছে না, কারণ যদি কোনো লাইটের প্রবলেম হয় ইলেকট্রিকের, তাহলে পরে মোটামুটি ওখানে পাশে পাশে অনেকগুলো লাইট জ্বলছে দূরে দূরে, তো সেখানেও হবে, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ওখানে কেন হচ্ছে। তো যাই হোক, আমি কোনো রকমে জলের বোতলটাকে নিয়ে ছুটে ওদের কাছে যাই, গিয়ে আমি বললাম যে চলো না, ওর দেখো লাইটটা এরকম পড়ছে, আমার খুব ভয় লাগছে, আমাকে না রাতের বেলা পাঠিও না। ওরা তখন বললো হে তুই কাজ করতে পারবি না, হে তুই ছেড়ে দে, তোকে এইসব কাজ না করে যা লোকের বাড়ি বাড়ি গিয়ে কাজ কর, ওতে তোদের সম্মান হবে, যা ওদের সম্মানও হবে, দেখবি 10 বাড়ি ঘুরে ঘুরে কাজ করলে টাকা পাবি। আমাকে এই কথাটা বললো। তা আমি চুপচাপ ওখানে তখন, মানে কিছু করার নেই না, আমার তো শুনতে হবে, ভয় পাচ্ছি। ওরা যেহেতু অনেকটা সিনিয়র মানে কাজের দিক থেকে। তো যাই হোক, আমি সেদিনের রাতটা কোনো রকমে সহ্য করে কাটাই। পরের দিন রাত 8টার সময় আবারও যাই, বাড়িতে কাউকে কিছু বলিনি, 8টার সময় যাই। 8টার সময় যাওয়ার পর সেম আমার সাথে, আমি বুঝতে পারছি না, একা একা সেদিনকে ওই দুটো মেয়ে তখনও এসে উঠিনি ওরা, আমি আগে চলে যাই। আমি গিয়ে একা একা যখন মানে হসপিটালে ইন করি, করে আমি আমার যে রুম থাকে ওখানে গিয়ে আমি ড্রেস পরিবর্তন করি, ওই দিকে যাচ্ছি। আমি খুব ভালো করে একটা জিনিস অনুভব করছি যে আমার সাথে সাথে কেউ একজন যাচ্ছে। হ্যাঁ, আমি তাকে দেখতে পাচ্ছি, আমি তাকে দেখতে পাচ্ছি, এমন না যে আমি অনুভব করছি। প্রথম আমি সেটা ভাবছিলাম যে আমার সাথে কেউ যাচ্ছে, আমি অনুভব করছিলাম। দেন আমি যেতে যেতে যখন আমি চারপাশে তাকাই, তখন দেখলাম আমাকে ছাড়িয়ে কেউ আমার খুব আগে চলে গেল। ঠিক আছে, আমি ভাবলাম হয়তো ওইদিকে কেউ যাচ্ছে, ও হয়তো ড্রেস ট্রেস চেঞ্জ করবে, কিন্তু ও কিন্তু মানে আমাদের যে নার্সরা থাকে, নার্স দিদিরা, ওরকম নার্সের ইউনিফর্ম পরা। সে যখন আমার পাশ থেকে আগে চলে গেল, আমি ওর সাথে কথা বলার জন্য একটু তাড়াতাড়ি গেলাম যে দিদি তুমি মানে কবে থেকে কাজ করছো, কি নতুন তো, আমি তখন সবার সাথে পরিচয় করছি। তো দেখলাম ও
আমার আগে তো চলে গেল, কিন্তু কোনো যে রুম রয়েছে আমাদের, তো ওখানে কোনো ঢুকলো না। আমি তাকে দেখতেও পারলাম না যে ও কোথায় গেল, শুধু দেখলাম আমাকে ছাড়িয়ে ও বেরিয়ে গেল। ঠিক আছে, ও সোজা যাওয়ার রাস্তাটুকুনির মধ্যে ও ভ্যানিশ হয়ে গেল, কোনো জায়গায় ও ঢুকিনি। আমি ভালো মতো দেখলাম। যাই হোক, আমি ভাবলাম এখানে আমাকে কাজ করতে হবে, এখানে আমার পেটের ব্যাপার আছে, আমার পরিবারের পেট চালানোর ব্যাপার আছে। তো আমাকে যেহেতু ওরা দুজন কালকে বলেছে সব কিছু জিনিস দেখে না দেখার মতো থাকতে, তো আমি সেটাকে উড়িয়ে দিয়ে আমি কেবিনে যাই, গিয়ে আমি আমার ড্রেসটা চেঞ্জ করি। করার পর আমার হসপিটাল থেকে যে ইউনিফর্মটা দেয় সেটা পরে আমি যখন বেরোচ্ছি, তো দুজন ওরা আসে, মানে যে আমার সাথে ছিল দুজন আসে। তো ওরা আসতে বললে, কি রে এত তাড়াতাড়ি চলে এসলি? আমি বললাম হ্যাঁ চলে আসলাম, 8টা তো বেজে গেছে। বললে আরে বলিস না, আমাদের একটুখানি দেরি হয়ে গেছে, গাড়ির এত লেট না, অনেক দূর থেকে আসতে হয়। তো যাই হোক, ওরা ওদের ড্রেস পরিবর্তন করে আসলো, ইউনিফর্ম পরে আমরা তিনজনে বললো চল আমরা আমাদের হসপিটালের পেছনে একটা কেবিন আছে, ওখানে মানে চা ঠা বিস্কুট পাউরুটি এগুলো পাওয়া যায়, বললো চল চা খেয়ে আসি। তো আমি বললাম যে ঠিক আছে চলো চা খেতে যাই। চাটা খেয়ে তারপরে আমরা আবার রিটার্ন আসি। রাতের বেলা অদ্ভুতভাবে একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে আমি একা যেই ঘরটায় আগের দিন রাতে বসেছিলাম, যে ঘরের দরজাটা খুলছিল বন্ধ হচ্ছিল, ওখানে আমি একা রাত 11:30 বাজে বসে আছি। আর ডাক্তার ওদের দুজনকে মানে কল করেছে, ওরা গেছে। ঠিক আছে, তো ডাক্তার ওদেরকে নিয়ে আসলে পেশেন্টের অনেক কিছু লেখার ব্যাপার থাকে, তার জন্য ওদের নিয়ে গেছে। আমি যেহেতু নতুন, তার জন্য আমাকে বললো যে তুই এখানে বস। ওরা বললো যে তুই এখানে বস, কোনো চিন্তা করিস না, ভয় পাবি না, আমরা ডাক্তারের সাথে যাচ্ছি, এখন ডাক্তার কল আছে, আমরা জাস্ট কিছু পেশেন্টকে দেখবো, তাদের কি মেডিসিন লাগবে না লাগবে সেগুলো নোট করব, তারপরে চলে আসবো, ঠিক আছে তুই এখানে থাকবি। তখন 11টা 11:30 বাজে। আমি বললাম ঠিক আছে, আমি একা বসে আছি। হঠাৎ করে সেই গেটের মধ্যে টোকা, কেউ যেন গেটের মধ্যে টোকা দিচ্ছে। আমি ভাবলাম যদি কেউ হয় তাহলে গেট তো বন্ধ নেই, সে তো ভিতরে অনায়াসে ঢুকতে পারে, গেটে টোকা দেওয়ার মানে কি, তাহলে কি এটাও কিছু অস্বাভাবিক ঘটছে? যাকে আমি কোনো দিকে কান দেব না, আমি চুপচাপ বসে থাকি। 3-4 বার গেটে টোকা পড়লো, আমি কোনো সাড়া শব্দ করলাম না, ঠিক আছে বন্ধ হলো। তারপরে ওরা দুজন আসলো, এসে বললো যাকে তুই ভয় পাসনি তো? আমি বললাম না। আমি ওদেরকেও বলিনি যে তোমরা যাওয়ার পর গেটে কেউ টোকা দিচ্ছিল, কারণ বলিনি, ওরা আবার সেটাকে নিয়ে হাস্যকর করবে, সেটাকে নিয়ে অনেক রকম কথা বলবে। হ্যাঁ, তো যাই হোক আমার ভালো লাগবে না, আমি ওই জন্য চুপচাপ থেকে যাই, কিছু বলিনি। তো বললো যাকে তোর সাহস হয়ে গেছে, তুই পারবি কাজ করতে। তো ওর মধ্যে একটি মেয়ে আমাকে বলল, দেখ কালকে তোকে ওরকম করে বলেছিলাম যে লোকের বাড়ি কাজ কর, খুব রাগ হচ্ছিল তোকে দেখে, তুই ওরকম করছিলিস। ভাই এখানে কাজ করতে গেলে সবকিছু দেখে চোখে না দেখার ভান করে থাকতে হবে ভাই, ভয়কে জয় করবি তাহলেই হসপিটালে কাজ করতে পারবি, নাহলে পারবি না। আমাদের এই মুখটা দেখে কিন্তু টাকা দেয় না ভাই, অনেক খাটায় জানিস তো, আর দেখ কিছু মনে করিস না। আমি বললাম না না কি মনে করবো। যাই হোক, তাদের সাথে একটা বন্ডিং আমার খুব ভালো হলো। তারপরে আমরা রীতিমতো ওখানে প্রত্যেক দিন কাজ করতে শুরু করলাম। আর আমাদের প্রপারলি কাজটা ছিল একদম রাতের বেলা, রাত 8টা দিয়ে সকাল 8টা আমাদের ডিউটি পড়তো, প্রায় 6 মাস, টানা 6 মাস। তো যাই হোক, এরকম ভাবে একদিনের ঘটনা লাস্ট বলি, সেই এখনো চলছে। এখনো আমাদের ম্যাডাম বলে এখনো পর্যন্ত আমি যে সেই একই হসপিটালে আছি, আজকে আমি অনেক বড় একটা পথ নিজের পরিশ্রমে মানে কি বলবো পেয়েছি, নিজের পরিশ্রম করে আমি একটা পদে উঠেছি। তো এখন আমার আন্ডারে কম করেও 300 মেয়ে কাজ করে। হ্যাঁ, 300 মেয়ে আমার আন্ডারে এখন কাজ করে। আমি এখন এমন একটা জায়গায় রয়েছি। কিন্তু আমি একটা কথা বলতে পারি যে আমি প্রথম দিন যা না ভয় পাই, তার থেকেও বেশি ভয় পেয়েছিলাম একদিনের ঘটনা। সেটা হচ্ছে যেদিন রাত 8টার সময় প্রত্যেক দিন আমাদের ডিউটি আওয়ার্স, তো সেদিনকে আমি অনেকটা লেট হয়ে যাই, কারণ বর্ষার সময় ছিল আর প্রচণ্ড বৃষ্টি, এত বৃষ্টি কলকাতায়। আমরা সবাই জানি যারা কলকাতায় থাকি, যারা কলকাতার বাইরে থাকি, যে কলকাতায় একটু বৃষ্টি হলেই কিন্তু রাস্তাঘাট পুরো জলে মগ্ন হয়ে যায়। আর সেই সময় আজ থেকে 27 বছর আগেও সেই আরো খারাপ অবস্থা।
এখনো থেকেও। আর ওই সময় এমন মুষলধারে বৃষ্টি হয়েছে, বাসের চাকাগুলো পর্যন্ত দেখা যাচ্ছে না, সব জলের তলায়। ওই মানে অবস্থায় কোনো রকমে নিজেকে বাঁচাতে পারিনি, ভিজেছি, তবুও কোনো রকমে যখন হসপিটালে ঢুকি তখন প্রায় 8:30 বাজে। দেরি হলে তো আমাদের কৈফিয়ত দিতে হবেই হোক। তো অনেকটা দিন যেহেতু আমি কাজ করি, সবার সাথে খুব ভালো একটা মুখের ব্যবহার ছিল, যার কারণে আমাকে সেরমভাবে কেউ কিছু বলেনি। রাত 8:30টার সময় এসে যা দেখলাম যে সেদিনকে রাতে যাদের নাইট শিফটিং ছিল কেউ আসেনি, আমি একা, কেউ আসেনি। আমি তখন ভাবলাম একা আমি কোন দিকে সামাল দেবো, আমি একা কি করব। আমার একা তো সব কিছু মেয়েদের দেখা সম্ভবই না, সাথে তো কম করেও 2 থেকে 4 জন লাগেই রাতের বেলা কমসে কম। আমি একা কি করব, যদি ওরকম কিছু বাড়াবাড়ি হয় কি করব। যাই হোক, তারপর ঠাকুরের নাম নিয়ে ভাবলাম যাকে আমি তো একা এসেছি, মানুষের সেবা করতে পারবো, কেউ যদি না আসতো তাহলে কি হতো। সেই মনে করে আমি সবার কাজ একাই করব, নিজে নিজে মনস্থির করলাম। ডাক্তারবাবু আসলেন, ডাক্তারবাবুর সাথে কথা বললাম, ডাক্তারবাবু আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করলেন যে এই ঝড় বৃষ্টির সময় সবাই আসেনি, তুমি একা এসছো, যাক ওরা কালকে আসুক, ওদেরকে বলে দিও তো আমার সাথে দেখা করতে। যাই হোক, স্যার বললেন। তারপর স্যার বললেন যে আমার সাথে চলো, আমরা যে ওয়ার্ড আছে লেডিস ওয়ার্ডে যাই। সব পেশেন্টকে দেখলাম, কার কি প্রবলেম না প্রবলেম সেগুলো ডাক্তার যেরকমভাবে আমাকে লিখতে বলছিলেন আমি সেরকমভাবে সব কিছু লিখে নিলাম। আচ্ছা, ওয়ার্ড নাম্বার দিয়ে দিয়ে গেল। রাতের বেলা আমি সেই একদম প্রথম দিন থেকে যেখানে আমরা থাকি ওখানে এসে আমি বিশ্রাম করছি, তখন লাগে না, রাতের বেলা বেশ ঘুমাতে পারি। আর অনেকটা সময় ওখানে অতিক্রম করেছি, একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে। তো কেবিনে আমি রীতিমতো ঘুমাচ্ছি, তখন রাত 1:30 বাজে। আমি শুনতে পাচ্ছি আমার যে রুমটায় রয়েছি সেই রুমের সেই দরজাটা কেউ যেন ক্যাচ ক্যাচ করে ভিতর দিকে খুললো, দরজাটা ভিতর দিকে খুললো। আমি ঘুরে তাকালাম, দেখলাম কেউ যেন একজন দাঁড়িয়ে রয়েছে, খুব রুগ্ন কেউ একজন। তো আমি বললাম, কে ওখানে, ওখানে কে আছো? আমি বলে সাথে সাথে গেটটার কাছে উঠে গেলাম। দেখলাম ওখান থেকে ঘুরে ও ঠিক মহিলাদের যে ওয়ার্ড রয়েছে ওই দিকে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। আমি তখন বললাম, এই তুমি কে? হ্যাঁ, দরজাটা খুলে দিয়ে চলে যাচ্ছ, মুখে কথা বলতে পারছো না, কে তুমি? কোনো কথা নেই। সে সোজা সিঁড়ি দিয়ে উঠতে শুরু করলো। 3 তলায় কিন্তু বলেছি লেডিস ওয়ার্ড, 3 তলায় উঠছে সিঁড়ি দিয়ে। আমি রীতিমতো ওর পেছনে যাচ্ছি। আমি তখন বলছি যে কি হলো, আরে তুমি কে, তোমার নাম পরিচয়টা তো বলো, কি ব্যাপার, কোনো সমস্যা হলে আমাকে বলো, আমি তো আছি, কি অসুবিধা আছে? আর তুমি গেলে এরকম করে, কি ব্যাপার, তুমি পেশেন্টের বাড়ির কেউ হও না তুমি পেশেন্ট, বুঝতে পারছি না তো, আরে মুখটা তো দেখাও। আমি ওকে রীতিমতো কথাগুলো বলতে বলতে সিঁড়ি দিয়ে উঠছি। আর ও পেশেন্ট, আমি সুস্থ, কিন্তু ও আমার আগে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে, আমি ওর পেছনে হাওয়ার মতো হাঁটছি, কিন্তু আমি ওর মুখটা দেখতে পাচ্ছি না। তখন কিন্তু এই আশ্চর্য ব্যাপারটা আমার মাথায় আসেনি। আমি ওর পেছনে পাগলের মতো বকতে যাই, যেতে যেতে দেখলাম ও ঠিক 3 তলায় গিয়ে একদম কর্নারে লেডিস ওয়ার্ডের মধ্যে ঢুকে গেল। আমিও রীতিমতো ওর সাথে গেলাম, যেতে দেখলাম ওয়ার্ডের মতো নেই। আরে বাবা, ও ঢুকলো, ঢুকে কোন সিটে শুলো, ও কোন জায়গায় গেল, কোন বেডে, আমি বুঝতেই পারলাম না। ওর পেছনেই ঢুকলাম, সেকেন্ডের কিছুটা ডিফারেন্স ও নেই। এত রাগ হলো, আমি উঠে 2-3 জনকে জাগালাম, পেশেন্টের বাড়ির লোক সাথে ছিল, তো জাগালাম, জাগিয়ে বললাম, এই তোমরা দেখেছো কেউ এখান থেকে নেমেছিল? হ্যাঁ, আমি নিচে রেস্ট রুমে একটুখানি বিশ্রাম করছিলাম, গিয়ে কিছুই বললো না, দরজাটা খুলে আমাকে দেখে চলে আসলো, এত তাড়াতাড়ি উঠে আসলো, আমি কি বলবো। তখন বলতে বলতে আমি ভাবছি, পেশেন্ট হলে পারে এত তাড়াতাড়ি উঠে আসলো, আমি সুস্থ মানুষ, ওর পিছনে এত তাড়াতাড়ি আসতে পারলাম না, ও মুখটা দেখালো না, আমি মুখটা তাড়াতাড়ি এসে দেখতেও পারলাম না। না না, মনে হয় পেশেন্টের বাড়ির কেউ ছিল, কিন্তু তাকে তো দেখে পেশেন্টের বাড়ির মনে হচ্ছিল না, কারণ ওর হাতে তো একটা চ্যানেল করা ছিল, মনে তো হচ্ছিল ওটা পেশেন্টই ছিল। যাই হোক, আমার মাথাটা খিচুড়ি হয়ে গেল।
তখন আমি ওদেরকে বললাম যে এই তোমরা কাউকে দেখেছো? তো বললো না ম্যাডাম আমরা তো কাউকে দেখিনি, আমরা তো ঘুমাচ্ছিলাম, বলতে পারবো না। যাই হোক, সত্যি তারা ঘুমাচ্ছিল, আমি তাদের জাগাই। তারপর ওখান থেকে আমি ব্যাক করে চলে আসছি যখন, তখন ওখান থেকে একজন মহিলা আমাকে ডাকছে ওই রুম থেকেই, কেবিন মানে যে ওয়ার্ড থাকে ওয়ার্ড থেকেই ডাকছে। তখন আমি বললাম ঘুরে গিয়ে কি হয়েছে? তখন বলছে যে ম্যাডাম একটুখানি এই পেশেন্টটাকে দেখুন না, পেশেন্টটা না ওই 9:30টার দিকে না খুব হেঁচকি পাচ্ছিল, আর চোখ মুখগুলো না কিরকম ঠেলে ঠেলে বেরোচ্ছিল। ও দেখুন না ঠিক আছে তো? ওর সাথে কথা বলার চেষ্টা করছি, জানেন তো ম্যাডাম ও না কোনো সারা শব্দ দিচ্ছে না, ও কোনো সারা শব্দ দিচ্ছে না। তো শোনার পর আমি যখন ওর সামনে গিয়ে জাস্ট ওর হাতের আমি যখন নাড়িটা চেক করি, তখন দেখলাম ডেড, ও কিন্তু জীবিত নেই। তখন আমি ওকে দেখে দূর থেকে জাস্ট মুখে হাত দিয়ে আমি ওর দিকে না ভালো করে দেখছি। তখন আমি বুঝতে পারছি যে এই তো আমাকে ডাকলো, এরকমই তো ছিল, হাতে চ্যানেল খোলা। আর ওকে তো আমি ভালো করে দেখেছি পেছন দিক দিয়ে, আরে এই তো ছিল। আমার মাথাটা তখন খারাপ হয়ে গেল। আমি তখন বুঝতে পারলাম আচ্ছা, তার মানে ওর মৃত্যু ঘটেছে, ও সেইটা খবর দিতে গেছে যে আমি মারা গেছি। আর এরকম কিন্তু একবার দুবার না, আমাদের হসপিটালে শুধু আমার সাথে বলে না, অনেকের সাথে এরকম হয়েছে, এরকম হয়। তারপর যাই হোক, সকালবেলা পেশেন্টের বাড়ির লোককে খবর দিয়ে আসে, তারপর তো তাকে ওখান থেকে বাড়িতে আমার দিয়ে দিই লাশ। তো এই ঘটনাগুলো আমার সাথে ঘটেছিল আর এখনো পর্যন্ত ঘটছে। তো দর্শক বন্ধু, আমাদের ম্যাডামের পাঠানো ঘটনা, এতগুলো ঘটনা একসঙ্গে শোনালাম, কেমন লাগলো? ম্যাডাম কিন্তু বলেছে যে আমার কাছে আরো ঘটনা আছে, শুধু আমার বলে না, আমাদের সাথে এক সমগামী আমরা কাজ করি, আছে আয়া আছে, তারপরে যারা ওখানে প্রহরীদার আছে, যারা ওখানে পাহারা দেয়, ঠিক আছে, গেট ইনচার্জ আছে, অনেকের সাথে অনেক রকম অভিজ্ঞতা পরে পরে শেয়ার করব। তো দর্শক বন্ধু, ঘটনাটা কেমন লাগলো বলো। আর আমরা চাই অবশ্যই যে ম্যাডাম আমাদের আরো অসংখ্য অসংখ্য মানে ঘটনা পাঠাক। হসপিটালের ঘটনা কিন্তু আমার দারুণ লাগে। এবার যাব আমরা আমাদের একজন পুলিশ ইন্সপেক্টর, উনি একজন অফিসার, উনি একটা ঘটনা বলে, যে ঘটনাটা আমাকে উনি বাই কল ফোন করে জানান। ঘটনাটা ছোট, কিন্তু ঘটনাটা না শুনলে পারে রাতে ঘুম হবে না। ঘটনাটা বলি, আমাদের স্যার বলেন আমি একটি মানে পাহাড়ি এলাকা, ঠিক আছে, সেখানে ট্রান্সফার হয়েছিলাম। বেশি দিন থাকিনি, 3 মাস থাকতে পেরেছি, চলে এসেছি ওখান থেকে অনেক তেল মাখিয়ে। মানে আমার যারা উপর পদে আছে তাদের অনেক পায়ে তেল মাখাই, কারণ ওখান থেকে আসার জন্য, আমাকে অন্য জায়গায় দেওয়ার জন্য। সেটা হচ্ছে ওই যে পাহাড়ি একটা এলাকার মধ্যে আমাকে যেখানে ট্রান্সফার করে, আমি যখন ওই মানে থানায় যাই, কি বলবো, মানে থানাটা কেউ বলবে না এটা থানা, প্রথম কথা, কারণ একদম চারপাশে জঙ্গল, পাহাড়ে ঘেরা, মাঝখানে থানাটা ছিল। আর ওই থানায় মানে কোনো কেস পড়ে না, কোনো কেস আসে না। এত ছোট্ট একটা গ্রাম, ওই পাহাড়ি অঞ্চলটা একটা গ্রাম, এত ছোট্ট, ওখানে মনে হয় না কোনো ক্রাইম হয়, ঠিক আছে। ওই কারোর বাড়ি থেকে হয়তো মুরগি চুরি হয়ে যাচ্ছে, কারোর বাড়ি দিয়ে ছাগল, আর না হলে পারে হয়তো কেউ কাউকে কিছু বলেছে, এই সব ছাড়া ওখানে বড় কোনো রকমের রিপোর্ট আসে না আমাদের। তো প্রথম দিন ওখানে যাই যখন, পরিবেশটা দেখে আমি মুগ্ধ হই, কিন্তু দিনের বেলা খুব ভালো লাগছিল। যেই সন্ধে নামলো, সন্ধে নামতে নামতেই দেখলাম পুরো থানা আস্তে আস্তে ফাঁকা হচ্ছে। হ্যাঁ, ফাঁকা হচ্ছে, কারণ ওই থানা থেকে প্রায় 1.5 থেকে 2 মাইল দূরে ওখানে আমাদের কোয়ার্টার আছে, থানার কোয়ার্টার। ওই কোয়ার্টারে দেখি সবাই সন্ধ্যের পর বেরিয়ে যাচ্ছে। আমি বললাম এটা কি হচ্ছে, থানার মধ্যে অফিসার থাকবে না, থানার মধ্যে হাবলদার থাকবে না, থানার মধ্যে গার্ড থাকবে না, সবাই তোমরা চলে যাচ্ছ, থানায় কি আমি একা থাকবো? তখন আমাকে একজন গার্ড বলল যে স্যার আপনি আজকে নতুন তো, কাল থেকে আপনিও চলে যাবেন, আপনিও আজকে আমাদের সাথে চলুন, কোয়ার্টারে চলে যাই, এখানে থাকতে পারবেন না, এখানে এরকম কোনো ক্রিমিনাল আসে না, আর কোনো ক্রাইমও হয় না, এখানে না থাকলেও হবে, চলুন চলে যাই। তা আমি তখন বললাম যে না না, যাও তোমরা যাও, কি অসুবিধা, এখানে থাকলেই বা অসুবিধা কি আছে ভাই, এখানে আমরা শুয়ে পড়বো, কি আছে, রাতে ঘুমিয়ে নেবো, আমি এখানে ডিউটি করতে এসেছি, আমি গিয়ে ঘুমাতে আসিনি।
তখন বললো ঠিক আছে স্যার। আমরা গেলাম, স্যালুট ঠ্যালুট মেরে, তারা দেখলাম সব ফাঁকা, সব ফাঁকা, শুধু একজন ছিল, একটা হাওলদার, সে ছিল তো বয়স্ক। তাকে বললাম কি হলো, তুমিও যাবে নাকি? গেলে চলে যাও, অসুবিধা নেই। বললো না স্যার আমি যাব না, অন্যদিন চলে যাই স্যার, কেউ থাকে না তো তাই, আজকে আপনি আছেন স্যার, আমি থাকি। তো আমি বললাম যাক, তোমাকে পাওয়াই গেল, রাতের সঙ্গী, আমাদের সাথে গল্প গুজব করো। তো বললো ঠিক আছে স্যার। তো যাই হোক, আমি বসে আমার বাড়িতে বউর সাথে গল্প করছি। হঠাৎ করে আমাদের যে থানাটা, থানার ঠিক একদম সামনেটা, মানে কি বলবো, জঙ্গল আর পাহাড় রয়েছে, আর সরু খাদ দিয়ে হচ্ছে রাস্তা চলে গেছে। তো ওখানে খুব দামড়াদামড়ি করার মতো মনে হচ্ছে, কিছু যেন লাফালাফি করছে, মানে বাইরে মনে হচ্ছে কিছু একটা হচ্ছে। আমি তখন ওই হাওলদারকে বললাম আচ্ছা, ও বাইরে কি হাতি টাতি এসছে নাকি? কারণ আমরা জানি যে পাহাড় জঙ্গলের মধ্যে হাতি থাকে। তো আমাকে বললো যে না স্যার, হাতি না, অন্য কিছু জিনিস, তবে বেরোবেন না। আমি বললাম বেরোবো না মানে? বাইরে কিসের শব্দ হচ্ছে, তোমরা তো জানো, বলো। বলছে না স্যার, সকালবেলা বলবো, এখন ভয় করছি। আমি বললাম এত হেয়ালি করছো কেন ভাই, তুমি কি পুরুষ মানুষ না মহিলা, এত হেয়ালি করে কথা বলছো, সরো তো। সে আমাকেও বেরোতে দিবে না। হাওলদার বলছে না স্যার যাবেন না। যাই হোক, আমি যথারীতি বেরোই। বেরিয়ে আমি বাইরে আওয়াজ শুনতে পাচ্ছি, কিন্তু কোনো রকম কিছু আমি চোখে দেখতে পাচ্ছি না। তো হাওলদার দেখলাম একটা টর্চ নিয়ে আমার পেছনে পেছনে আসে। হাওলদার বললো স্যার, আপনি এসছেন বলে বেরোলাম, নালে বেরোতাম না স্যার, আপনি ভিতরে চলুন, থানায় চলুন স্যার। আমি বললাম ঠিক আছে চলো, কিছু তো বাইরে বুঝতে পারছি না, আওয়াজ তো এখনো হচ্ছে, কি জানি। তো যাই হোক চলে যাই। তারপর রাত যখন 12টা বেজে গেছে, তখন রাতের বেলা বেশ একটু রাত করি, রাতের বেলা খাবারটা খাই। রুটি, একটা সবজির তরকারি, একটা ডালের কিছু প্রিপারেশন ওরাই করে রেখেছিল থানা থেকে, ওইসব দেয় হাবি জাবি, একদম অখাদ্য খাবার খেলাম। খাবার পর বসে আছি, ঘুম তো আসছে না। তো আমি ভাবলাম যাই বাড়িতে আরেকবার ফোন করি। ফোন করে আমার মায়ের সাথে কথা বললে, তো আমার বউর সাথে কথা বলছি, কি করবো, কোনো তো কাজ নেই, বসে রয়েছি। হঠাৎ করে একটা বউ, এতটা মাথায় ঘুমটা টানা, দৌড়াতে দৌড়াতে মানে ডাইরেক্ট থানার মধ্যে ঢুকে গেল। ঠিক আছে, কোনো রকম কোনো কথা নেই যে আসবো কি কি। তো আর যে হাওলদার, সে কিন্তু ঘুমাচ্ছে। ঠিক আছে, ওখানে একটা বেঞ্চ পাতা রয়েছে যেখানে ক্রিমিনালরা বসে, ওখানেও ঘুমাচ্ছে। তো আমি মহিলাটিকে দেখে বললাম আরে কে আপনি, এরকম করে দৌড়ে ঢুকে গেলেন? তো মহিলাটি কোনো কথা বলে না, এতটা ঘোমটা টানা, ঠিক আছে, শাড়ি পরে রয়েছে, কিন্তু ছাপা ছাপা একটা প্রিন্টেড শাড়ি, কিন্তু এতটা ঘোমটা টানা, কোনো কথা বলে না, মাথাটাকে শুধু এরকম করে দুলাচ্ছে। আমি তখন বললাম যে আপকো কুছ বলনা হে, ক্যা হুয়া হে, বললাম। তো তাও দেখি কোনো কথা বলে না, মাথাটা জাস্ট দোলাচ্ছে, মুখ তো দেখতে পাচ্ছি না, ওরম দাঁড়িয়ে রয়েছে। তখন আমি হাওলদারকে বেশ গলা মোটা করে ধমকে ডাকলাম, এই ওঠো তো। হ্যাঁ, হাওলদার সাথে সাথে উঠে বলছে হ্যাঁ স্যার বলুন। আমি বললাম একটু জল নিয়ে আসো তো। উঠে ও দেখলাম জল আনতে গেল। জল নিয়ে যখন আসলো, তো আমি বললাম মহিলাটি তো এই গ্রামের নাকি? তো তখন আমাকে হাওলদার বলছে স্যার মহিলা কোথায় দেখতে পাচ্ছি না তো। আর অবিশ্বাস্য, মহিলাটি আমার সামনে দাঁড়িয়ে রয়েছে রীতিমতো। ও হাওলদার বলছে যে মহিলা কোথায়। আমি বলছি এটা কি, তুমি কি নেশা করো নাকি রাতের বেলা তোমরা? এই তো সামনে দাঁড়িয়ে রয়েছে মহিলাটি, এ দেখো মাথায় ঘোমটা দেওয়া, পুরো ঘোমটা টানোর, মুখে দেখতে পাচ্ছি না। তো হাওলদার পাশে দাঁড়িয়ে বলছে যে স্যার এখানে কোনো মহিলা নেই, আপনি যেটা দেখছেন ওটা আপনি ভুল দেখছেন। আমি বললাম তুমি কি পাগল, আমার সামনে মহিলাটি দৌড়ে ঢুকলো, নিশ্চয় কোনো বিপদে পড়েছে। বলতে বলতে আমি উঠে মহিলাটির কাছে যাই। যখন মহিলাটির কাছে যাই, তখন দেখলাম ওখানে মহিলাটি নেই। আমি যেতে যেতে মহিলাটি ভ্যানিস। তখন আমি হাওলদারকে বলছি যেখানে হচ্ছেটা কি, এটা আমি কি দেখলাম। হাওলদার তখন বলছে স্যার আপনাকে হাত জোড় করে বলছি সকালের অপেক্ষা করুন, আমি আপনাকে সব বলবো। তখন আমি বললাম ঠিক আছে। ঘুম তো হয়নি, মানে কি বলবো, সে মানে আমার একটা এক্সপিরিয়েন্স, আমি জীবনেও বলবো না। তারপর সকালবেলা শুনলাম ওখানে নাকি কোনো রকম ক্রাইম তো হয়ই না, কেউ সেরকম আসে না, চুরি ছিনতাই পারিবারিক ঝগড়া ঝামেলা ছাড়া। আর ওখানে নাকি ওই থানার মধ্যে প্রত্যেক দিনই নাকি সন্ধ্যের পর ওই মহিলাটি আসে, ওই আবার শব্দ শোনা যায়। তারপর ওখানে নাকি
মানে কেউ কাউকে মারে না, কিন্তু ওই থানার মধ্যে মনে হচ্ছে কেউ কাউকে ওই কারাগারে রাখছে, কেউ কাউকে মারছে। থানার যে জেলের ইয়েগুলো আছে, কামরাগুলো, ওর মধ্যে নাকি কেউ কাউকে মারছে, চিৎকার চেঁচামেচি, খুব চিৎকার, মানে যেন পিঠালে আসামিকে যেরকম চিৎকার পারে ওরকম চিৎকারের শব্দ এগুলো নাকি শোনা যায়। আমি ওর মুখ থেকে শুনে হাসলাম। তারপর আমি ওখানে যখন রাতের বেলা থাকতাম, সত্যি ওর কথাগুলো বাস্তবায়িত হতো, বাস্তবেই হচ্ছিল। তারপর 3 মাস থাকার পর, কারণ 3 মাসের আগে কোনো জায়গা দিয়ে হট করে অন্য জায়গায় যাওয়া যায় না, পরিবর্তন করতে পারবো না বলে 3 মাস খুব কষ্টে ওখানে কাটাই। তবে ওই যে হাবলদার, ও আমাকে অনেক হেল্প করেছিল। তো দর্শক বন্ধু, আজকে দুটো ঘটনা কিন্তু বেশ দারুণ। আমার দুটো ঘটনা খুব ভালো লেগেছে। তোমাদের কোন ঘটনাগুলো বেশি ভালো লেগেছে বলো। এখানে দুটো না, এখানে অনেকগুলো ঘটনা আমাদের বলা হয়ে গেছে, শুধু দুজন শেয়ার করেছে ঘটনাটা। কারণ আমাদের যে মানে আমাদের যে ম্যাডাম প্রথম ঘটনাটা বলে, সেটা কিন্তু একটা না, মোটামুটি 3-4টে ঘটনা কিন্তু ছোট বড় মিলিয়ে ছিল। যাই হোক, আজকে আসবো, স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা অবশ্যই আমাকে হাই লেখো, হোয়াটসঅ্যাপ করো, ঘটনা শেয়ার করো। আর যেতে যেতে সবাইকে বলবো, প্রতি কটা ঘটনা ডিসক্রিপশন বক্সে আমার ইমেলটা পিন করা থাকে, চাইলে মেলও করতে পারো, বাংলা, হিন্দি, ইংলিশে। সবাই খুব ভালো থেকো। যেতে যেতে সবাইকে বলবো আজকের মতো টাটা, গুড নাইট। দেখা হবে আগামীকাল ঠিক রাত 10টায়। আর কালকে কিন্তু আমাদের লাইভ আছে, তৈরি থেকো।